বন্ধ করো। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমি আজকে যথারীতি হাজির হয়েছি তোমাদের জীববিজ্ঞান ক্লাস নেওয়ার জন্য। নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান পঞ্চম অধ্যায়। আমি আজকে পঞ্চম অধ্যায়ে খাদ্যপুষ্টি এবং পরিপাক সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায়টা যেহেতু অনেকটা বড় অধ্যায়, তাই কয়েকটি ক্লাসের মাধ্যমে আমি এখনও সঠিক নির্ধারিত করতে পারছি না, হয়তো বা 4টা ক্লাস লাগতে পারে। তো চেষ্টা করব যত কম সংখ্যক ক্লাস নেওয়ার, তাই তাড়াতাড়ি বা দ্রুত শেষ করা যায় সেভাবেই চেষ্টা করব। তবে যাক, তবে এখন আমরা ক্লাস শুরু করি। তো পঞ্চম অধ্যায় খাদ্যপুষ্টি এবং পরিপাক। তোমরা সবাই মনোযোগী হয়ে ক্লাস দেখো এবং তোমাদের সহপাঠী যারা এই মুহূর্তে লাইভ দেখছে না তাদেরকে সহযোগিতা করার জন্য তোমরা এই লাইভ ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিবে, যেন তারাও উপকৃত হয়। তো আজকে আমরা খাদ্যপুষ্টি এবং পরিপাক সম্পর্কে যেহেতু আলোচনা করব, প্রথমেই জেনে নিই আমরা উদ্ভিদের খাদ্য পুষ্টি উপাদান, তারপরে হচ্ছে পরিপাক, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা যেমন বিভিন্ন পুষ্টি উপাদান গ্রহণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে আমরা যেমন ছোট থেকে বড় হয়ে থাকি, তেমনি উদ্ভিদেরও খাদ্যের প্রয়োজন এবং পুষ্টির প্রয়োজন। এই উদ্ভিদের পুষ্টির জন্য বিভিন্ন ধরনের উপাদান গ্রহণ করে থাকে, যেমন মাটি থেকে, বায়ু থেকে বিভিন্ন খাদ্য উপাদান গ্রহণ করে থাকে। তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে, যেহেতু উদ্ভিদ মাটি থেকে বেশি পরিমাণে পুষ্টি উপাদানগুলো গ্রহণ করে থাকে, সেজন্য উদ্ভিদের এই পুষ্টি উপাদানগুলোকে খনিজ পুষ্টি উপাদানও বলা হয়ে থাকে। তো এই যে খনিজ পুষ্টি উপাদান, উদ্ভিদ সাধারণত 60 প্রকারের মতো খনিজ পুষ্টি উপাদানগুলো গ্রহণ করে থাকে। তার মধ্যে যে সকল পুষ্টি উপাদান উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয়, অর্থাৎ না হলেই নয়, সেই উপাদানগুলোকে অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান বলা হয়। তার মধ্যে 16টির মতো অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান রয়েছে, সেগুলো আমরা আজকে জানব। তো উদ্ভিদ খনিজ পুষ্টি উপাদানগুলো উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয়, ওই সকল পুষ্টি উপাদানকে উদ্ভিদের অত্যাবশ্যকীয় খনিজ পুষ্টি উপাদান বলে থাকে। এখন এই 16টি পুষ্টি উপাদানের মধ্যে কিছু কিছু উদ্ভিদ কোনোটা বেশি গ্রহণ করে, আবার কোনো উদ্ভিদ কোনোটাকে একটু কম পরিমাণে গ্রহণ করে থাকে। তো সেই ক্ষেত্রে 2 ভাগে ভাগ করা হয়েছে, যেমন ম্যাক্রো উপাদান বা নিউট্রিয়েন্ট বা ম্যাক্রো উপাদান। আমি লিখছি ম্যাক্রো উপাদান। ম্যাক্রো উপাদান, আরেকটা হচ্ছে মাইক্রো উপাদান। আমি একটু ধারাবাহিকভাবে আলোচনার জন্য আমি প্রথমে একটাই লিখলাম। তো এই ম্যাক্রো উপাদান উদ্ভিদের বৃদ্ধির জন্য, উদ্ভিদের বৃদ্ধি এবং পুষ্টি 16-এর মধ্যে দেখা গেছে যে উপাদানগুলো, লাইনটা কি কেটে গেল কিনা, নেটের কারণে কেটে গেল কিনা, ও আচ্ছা, এটা আমি কিভাবে মনে রাখতে পারি? তোমাদের মধ্যে এই ধরনের প্রশ্ন হয়ে থাকে। তো মনে রাখার জন্য আমরা নিজে থেকে কিছু কৌশল অ্যাপ্লাই করব, যেন আজীবন মনে থাকে। তো সেই ক্ষেত্রে আমি 10টা উপাদান MGK, ক্যাফে, ম্যাস, এখন এখানে আমি একটা
সেন্টেন্স লিখলাম। এটা আসলে সেন্টেন্সের মতোও পড়ে না, জাস্ট নিজেদের সুবিধার জন্য। তো নিজেদের সুবিধার জন্য হচ্ছে অরুণিমা আহমেদ প্রথমা ক্লাসটা দেখছো, তো একটু মনোযোগ দিয়ে দেখো। ম্যাক্রো উপাদান বা ম্যাক্রোনিউট্রিয়েন্ট। আচ্ছা, ঠিক আছে। এখানে মনে রাখার জন্য 10টা উপাদান কিভাবে আমরা মনে রাখবো তার জন্য এটা পড়তে হবে এমজিকে ক্যাফে ফর নাইস চপস। এখন এখানে আমার 10টা উপাদান লুকিয়ে আছে, এটা আমি বের করব। এখানে এমজিতে হচ্ছে ম্যাগনেসিয়াম, কেতে হচ্ছে পটাশিয়াম, সিএতে হচ্ছে ক্যালসিয়াম, এফইতে হচ্ছে আয়রন, তারপরে হচ্ছে এনতে হচ্ছে নাইট্রোজেন, সিতে কার্বন, এইচতে আজীবন মনে থাকবে যদি তুমি মনে রাখতে পারো। এখনই এই মুহূর্তে মনে মনে অন্তত 5বার হলেও এটা বলে পড়ে ফেলো। এমজিকে ক্যাফে ফর নাইস চপস, এমজিকে ক্যাফে ফর নাইস চপস, এইভাবে এমজিকে ক্যাফে ফর নাইস চপস এমনি পড়লেই দেখবা যে তোমার এটা আজীবন মনে থাকবে। এবং এটাও মনে থাকবে যে ওই বই থেকে 10টা নাম এমনি মুখস্থ করতে পারো, হয়ে যাবে। কিন্তু যদি মনে না থাকে, তোমরা তো এখনও অনেক ছোট, হয়তো বা মনে নাও থাকতে পারে, সেই জন্য যেন তোমাদের অনেক দিন মনে থাকে এই কৌশলটা অবশ্যই অ্যাপ্লাই করবে। খাতায় লিখে অন্তত লাইভ ক্লাস শেষ হয়ে গেলেও যেন আরও 5-10 বার বলতে পারো, হয়ে যাবে। এমজিকে ক্যাফে ফর নাইস চপস, এখানে আরেকবার বইয়ের সাথে হয়তো মিলিয়ে দেখতে পারো। ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। এই হচ্ছে 10টা মাইক্রোনিউট্রিয়েন্ট। এরপরে এখানে আর কি দেখছো, নামটা লিখো নাই। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট। এরপরে আসি মাইক্রোনিউট্রিয়েন্টেও দেখা গেছে যে মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যেও মাইক্রো উপাদান বা মাইক্রোনিউট্রিয়েন্ট, এখানেও কিন্তু 6টি উপাদান আছে। কয়টি? 6টি। এখানেও কিন্তু এই নামগুলো মুখস্থ করতে হবে। এখন প্রিয় শিক্ষার্থী, তোমরা যখন এককভাবে হয়তো বা 5টা নাম শিখলা, 10টা নাম শিখলা, সেটা মনে থাকে, কিন্তু যখনই কম্পেয়ার করা হয় অথবা এরকম এক জায়গায় 10টা, আরেক জায়গায় 5টা, আরেক জায়গায় 5টা, এরকম যদি কোনো শেখা হয়, সেক্ষেত্রে অবশ্যই তোমরা যেহেতু বায়োলজি কৌশল অ্যাপ্লাই করতে হবে, না হলে তোমরা সহজেই ভুলে যাবে। তো যাই হোক, এখানেও 6টি উপাদান আছে। এই 6টি উপাদান কিভাবে মনে রাখবো? 6টি উপাদান মনে রাখতে গেলে দেখা গেছে ওখানে কি কি আছে। আচ্ছা, যাই হোক, আমি আমার এটা অ্যাপ্লাই করে নিই। ZNMN MO BCL, একটু পরে দেখো ZNMN MOCO-BCL, ZNMN MOCO-BCL। এখন এখানে আমার 6টা উপাদান আছে। এখন নিজেরাও হয়তো বা চেষ্টা করতে পারো যে হ্যাঁ, কিভাবে 6টা উপাদান হয়। যেমন এখানে ZN হচ্ছে জিঙ্ক, আর MN হচ্ছে ম্যাঙ্গানিজ, আর MO হচ্ছে মনিবডেনাম, CU হচ্ছে কপার, বিতে বোরন, CLতে ক্লোরিন। 1 2 3 4 5 6, এখানে কিন্তু আমার 6টা উপাদান বের হয়ে আসছে। কি অনেক সহজ না? রাখতে হবে, বোঝা গেল? এই ZN হচ্ছে ম্যাঙ্গানিজ, ও হচ্ছে মনিবডেনাম,
আর Cu হচ্ছে কপার, আর বিতে বোরন, Cl-তে হচ্ছে। এরপরে কি আছে, পুষ্টি উপাদান। পুষ্টি উপাদানের উৎস। পুষ্টি উপাদানের উৎস মূলত এই যে সকল পুষ্টি উপাদান, এই পুষ্টি উপাদানগুলো আমরা কোথায় পেয়ে থাকি? এই পুষ্টি উপাদানগুলো বায়ু থেকে পাওয়া যায়, তারপরে হচ্ছে মাটি থেকে পাওয়া যায়, তারপরে হচ্ছে যে পুষ্টি উপাদানের মধ্যে কার্বন, অক্সিজেন এগুলো তো বায়ু থেকেই গ্রহণ করতে হয়। হাইড্রোজেন এবং অক্সিজেন এটা পানি থেকে গ্রহণ করে। অন্যান্য উদ্ভিদ মাটি থেকে মূলের সাহায্যে উদ্ভিদ সংগ্রহ করে থাকে। আর এগুলো বিশেষ করে লবণ হিসেবে থাকে। এই সব পুষ্টি উপাদানগুলো মাটিতে কি হিসেবে থাকে? লবণ হিসেবে থাকে। তবে লবণ হিসেবে এরা সরাসরি শোষণ করতে পারে না। উদ্ভিদ এই সকল পুষ্টি উপাদানগুলোকে লবণ হিসেবে সরাসরি গ্রহণ করতে পারে না। এগুলো আয়নিত অবস্থায় থাকে, পানিতে আয়নিত এবং দ্রবীভূত অবস্থায় থাকে। সেই আয়ন হিসেবেই উদ্ভিদ গ্রহণ করে থাকে। আচ্ছা, এরপরে উদ্ভিদের পুষ্টিতে বিভিন্ন খনিজ উপাদানের ভূমিকা। এখন এই যে খনিজ উপাদান, এই উপাদানগুলো উদ্ভিদের কি কাজ করে থাকে? যেমন নাইট্রোজেন হচ্ছে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, ক্লোরোফিলের অত্যাবশ্যকীয় উপাদান। তারপরে উদ্ভিদের দৈহিক বৃদ্ধিতে নাইট্রোজেন কাজ করে থাকে। তারপরে উদ্ভিদের নাইট্রোজেনের অভাব হলে ক্লোরোসিস গঠিত হয়। পাতায় একটা মৃত অঞ্চলের মতো সৃষ্টি হবে ক্লোরোফিলের অভাবে। যে পাতায় মৃত অঞ্চলের সৃষ্টি হয় সেটাকে ক্লোরোসিস বলা হয়ে থাকে। আছে ম্যাগনেসিয়াম, তোমরা এগুলো হচ্ছে পড়ার জিনিস, তো তোমরা নিজেরাও পড়লেও অনেকটাই পারবে। ম্যাগনেসিয়ামও কিন্তু ক্লোরোফিল অণুর একটা গুরুত্বপূর্ণ উপাদান এবং শ্বসন প্রক্রিয়া এটা অংশগ্রহণ করে। এর অভাবেও কিন্তু ক্লোরোফিল অণুর সৃষ্টি এবং সালোক সংশ্লেষণ দুটোটাই ব্যাহত হবে। অর্থাৎ নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম এই দুইটাই হচ্ছে সালোক সংশ্লেষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা। এরপরে হচ্ছে পটাশিয়াম, বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে পারে না। আর এই যে পত্ররন্ধ্র খোলা আর বন্ধ হওয়া, এই পটাশিয়াম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে উদ্ভিদের পুষ্টি চিন্তা করা যায় না। তারপরে আয়রন আছে, আরও আছে ম্যাঙ্গানিজ, কপার, বোরন, মলিবডেনাম, ক্লোরিন। ওটা এখানে লেখা আছে মলিবডেনাম, আসলে মলিবডেনাম কিনা আমরা পড়েছি মনিবডেনাম। এখন তোমার বইতে যেটা আছে তুমি সেটাই পড়বা, ওকে? মনিবডেনাম। তারপরে আছে ক্লোরিনও কিন্তু উদ্ভিদের মূল আর কাণ্ডের বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাবিত আওয়াজ করবা না। এরপরে এই যে পুষ্টি উপাদান, এই পুষ্টি উপাদানের অভাবে কি হয়ে থাকে? পুষ্টি উপাদানগুলোর অভাবে যেমন নাইট্রোজেন, তারপরে ফসফরাস আছে, আয়রন আছে, ম্যাগনেসিয়াম আছে, কিন্তু পাতা বেগুনি বর্ণ হয়ে যায়, মৃত অঞ্চল সৃষ্টি হয়, ফুল ফল ঝরে যেতে পারে। এরপরে হচ্ছে আয়রনের অভাবে কি হয়ে থাকে? আয়রনের অভাবেও কিন্তু কচি পাতার রং হালকা হয়ে যায়, আর পাতার সরু শিরার মধ্যবর্তী স্থানেই প্রথমে হালকা হয়, এবং আয়রনের অভাবেও ক্লোরোসিস হয়ে থাকে। তবে কখনো কখনো সম্পূর্ণ পাতা বিবর্ণ হয়ে যায়। পটাশিয়ামের অভাবের কথা তো বললাম, যে পটাশিয়ামও কিন্তু ওই যে পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়া এগুলোর ক্ষেত্রে কাজ করে, এবং এটার অভাব হয়ে থাকলে বৃদ্ধি কম হয়, শীর্ষ মুকুল মরে যায়, বর্ণ ধারণ করে। এরপরে আরও আছে বোরন আছে, ক্যালসিয়াম আছে, এগুলো তোমরা নিজেরাও একটু পড়তে পারবা, পড়লে সহজেই বুঝবা। এখানে আমার বোঝানোর তেমন কিছু নাই। এরপরে আসি প্রাণীর খাদ্য ও পুষ্টি। আমরা এতক্ষণ কি বলছিলাম? উদ্ভিদের খাদ্য পুষ্টি, জামান শরীফ।
উদ্ভিদের খাদ্য উদ্ভিদের খাদ্য ও পুষ্টি। এখন আমরা প্রাণীর খাদ্য করব। ওকে 3 ভাগে উপাদান। এছাড়াও কিন্তু আরো উপাদান আছে, যেমন ভিটামিন, পানি। অর্থাৎ আমরা ছোট সময় পড়ে আসছি খাদ্য উপাদান হচ্ছে 6টি: শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি। কিন্তু বেশিরভাগ কার্যকারিতার ক্ষেত্রে আমাদের বেশি প্রয়োজন ক্যালোরির ক্ষেত্রে দেখা গেছে যে সবচেয়ে বেশি পরিমাণে মানে খাদ্য উপাদানগুলো যেটা আমাদের বেশি প্রয়োজন সেটা হচ্ছে শর্করা, আমিষ আর হচ্ছে স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য। তো এই আমিষ শর্করা আমাদের কি সমতা রক্ষা করে এবং কোষের কার্যাদি নিয়ন্ত্রণ করে। এছাড়াও আরও একটা উপাদান আছে, যেমন খাদ্য আঁশ বা রাফেজ। রাফেজ পানি শোষণ করে, মলের পরিমাণ বৃদ্ধি করে এবং বৃহদন্ত্র থেকে মল নিষ্কাশনে সহায়তা করে। তবে রাফেজ সম্পর্কে পিছনে আরও আছে। তো আজকে যেটা আলোচনা করব সেখানে আসি যে আমিষ। প্রথমেই আসি আমিষ নিয়ে। তোমাদের বইতে একটু দেখো, প্রথমে আমিষের আলোচনা দেওয়া আছে। তো আমিষ হচ্ছে কি কি উপাদান দ্বারা গঠিত? আমিষ হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন দ্বারা। এখানে হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেন। আর এই দুটো কিন্তু কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। শর্করা এবং স্নেহ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে গঠিত হলেও এখানে আমিষে আরেকটা উপাদান বেশি রয়েছে। সাবিক কথা বলে না। আমিষের মধ্যে আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য মূলত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন দিয়ে গঠিত। আমিষের শতকরা 16% নাইট্রোজেন থাকে। এছাড়াও আরও কিছু উপাদান আছে, যেমন সালফার, ফসফরাস, আয়রন, এগুলোও আছে। তো আমিষের উৎস আমরা কম বেশি জানি, যে মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, বাদাম, এগুলো থেকে আমরা আমিষ পেয়ে থাকি। আমিষ আবার 2 ধরনের: উদ্ভিজ অংশ এবং প্রাণীজ অংশ। উদ্ভিজ অংশ কোথায়? ওই যে মাছ, মাংস, তারপরে হচ্ছে কলিজা, ছানা, পনির, এগুলো। আর উদ্ভিদ অংশ কি? সিমের বিচি, চীনাবাদাম, ডাল, এগুলো হচ্ছে উদ্ভিজ অংশ। এরপরে শর্করা জাতীয় খাদ্য দেহের শক্তি যোগায়। সেখানে প্রথমেই বলেছি যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে শর্করা গঠিত। আর এই শর্করা কোথায়? শর্করা হচ্ছে মৌলিক উপাদান। শর্করা হচ্ছে উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফল ও বীজে শর্করা বিভিন্ন রূপে জমা থাকে। এরপরে আসি এছাড়াও কোথায় পাওয়া যায়? দুধের ল্যাকটোজ হিসেবে থাকে গম, আলু, চাল, এগুলোতে শর্করা জাতীয় খাদ্যের বিভিন্ন রূপ হিসেবে থাকে। এদেরকে আবার 3 ভাগে ভাগ করা যায়, যেমন 1 শর্করা বা মনোশর্করা, 2 শর্করা হচ্ছে দ্বিশর্করা, আর 3 শর্করা বা এর চেয়ে বেশি সেটা হচ্ছে পলিশর্করা। আচ্ছা, তারপরে স্নেহ জাতীয় উপাদান কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে গঠিত। তারপরে হচ্ছে এটা দেহের নিচে চর্বি হিসেবে জমা থাকে। এর মুখ্য কাজ হলো তাপ উৎপন্ন করা। তারপরে পেশিতেও অনেক সময় দেখা যায় যকৃত, মস্তিষ্ক, মাংস পেশিতেও চর্বি জমা থাকে। দেহের এই সঞ্চিত চর্বি উপবাসের সময় কাজে লাগতে পারে। তো হচ্ছে এই স্নেহ উপাদান আবার উৎস অনুযায়ী 2 ধরনের হয়ে থাকে। একটা উদ্ভিজ
স্নেহ পদার্থ, আরেকটা হচ্ছে প্রাণীজ স্নেহ পদার্থ। এই উদ্ভিদ স্নেহ পদার্থ কোথায় থাকে? ওই যে বিভিন্ন ধরনের তেলগুলো, যেমন সয়াবিন, সরিষা, এছাড়াও আছে তিল, বাদাম, এগুলোর মধ্যে ভোজ্য তেল হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। প্রাণীজ যে স্নেহ পদার্থ সেটা হচ্ছে চর্বি, ঘি, ডালডা, এগুলোতে প্রাণীজ স্নেহ উপাদান থাকে। তারপরে ভিটামিন কি? ভিটামিন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা রক্ষাকারী এক ধরনের খাদ্য উপাদান। তবে ভিটামিনবিহীন খাবার খেলে কিছুদিনের মধ্যে ভিটামিনের অভাবজনিত সমস্যা দেখা দেয়। অর্থাৎ ভিটামিন জাতীয় খাবার যদি আমরা না খাই, তাহলে দেখা যায় শরীরে বিভিন্ন ধরনের সমস্যা বা রোগবালাই দেখা দিতে পারে। আর ভিটামিন হচ্ছে আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়। এই ভিটামিনটাও আবার কিন্তু দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন এবং তেলে দ্রবণীয়। চর্বিতে দ্রবণীয়, আর একটা হচ্ছে, আমরা তো ভিটামিন পড়েছিলাম যে ভিটামিন এ, বি, সি, ডি, ই, কে, আর ভিটামিন বি হচ্ছে বি কমপ্লেক্স। তো এ বি সি ডি ই কে, এই 6টা ভিটামিনের মধ্যে এ ডি ই কে এটা হচ্ছে চর্বিতে দ্রবণীয়, আর পানিতে দ্রবণীয় হচ্ছে বি সি। চর্বিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে এ, ডি, ই, কে, এবং পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে বি এবং সি। এখন এই যে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে, এগুলোর উৎস তোমরা বই থেকে পড়ে নিও। যেহেতু অধ্যায়টা অনেক বড়, আমার একটু তাড়া করে শেষ করতে হবে, তো একটু সংক্ষেপে বলে নিই। ভিটামিন এ হচ্ছে দুধ, মাখন, চর্বি, গাজর, এগুলোতে পাওয়া যায়। ভিটামিন ডি হচ্ছে দুধ, ডিম, কলিজা, এগুলোতে। ভিটামিন ই এবং কে, এই এ ডির যে উৎস, সেই উৎস থেকে ভিটামিন ই কেও পাওয়া যায়। আর পানিতে দ্রবণীয় হচ্ছে ভিটামিন বি, ইস্ট, ডেকিসাটা চাল, এগুলোতে পাওয়া যায়। আর ভিটামিন সি হচ্ছে সবুজ জাতীয় যে সকল বা টক ফল যেগুলো রয়েছে, পেয়ারা, বাতাবি লেবু, কামরাঙ্গা, কমলা, আমড়া, এগুলো। এছাড়াও আরও অনেক শাকসবজি থেকেও ভিটামিন সি পাওয়া যায়। এরপরে আসি আমরা খনিজ লবণ। খনিজ লবণটাও দেহকোষ এবং দেহের তরল অংশের জন্য খনিজ লবণ প্রয়োজন। এই খনিজ লবণ মানুষের শরীরে বিভিন্ন ধরনের ক্যালসিয়াম, লৌহ, সালফার, এগুলো যে থাকে, বিভিন্ন উপাদানগুলো থাকে, এই উপাদানগুলো কখনো মৌলিক উপাদান রূপে মানবদেহে থাকে না। এটা অন্যান্য উপাদানের সাথে মিলে নানা রকম জৈব এবং অজৈব যৌগের লবণ তৈরি করে। এগুলোই আমাদের আভ্যন্তরীণ কাজ নিয়ন্ত্রণ করে থাকে, যেমন স্নায়ুর উদ্দীপনা, পেশি সংকোচন, দেহকোষে পানির সাম্যতা বজায় রাখা, এগুলোর ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। তারপরে পানি ছাড়া তো কোনো কিছু কল্পনাই করা যায় না। যেমন অক্সিজেন হচ্ছে প্রথমত প্রয়োজন, তারপরে দ্বিতীয় প্রয়োজন হচ্ছে পানি ব্যতীত দেহের অভ্যন্তরের যে রাসায়নিক ক্রিয়া, সেটাই চলতে পারে না। আর সবসময় পানি দ্রাবক হিসেবে কাজ করে এবং পানির জন্য দেহে রক্ত চলাচল সম্ভব। তারপরে হচ্ছে যে দেহের সকল ধরনের যে রসে একটা খনিজ লবণ দ্রবীভূত থাকে, সেটা পানির কারণেই দেখা গেছে যে খাদ্যদ্রব্য হজম হয়ে বিভিন্ন পুষ্টি উপাদান পানিতে দ্রবীভূত অবস্থায় একদম দেহের সকল কোষের মধ্যেই পৌঁছায়। এছাড়া পরিপ্রাকৃত খাদ্য উপাদান পানিতে দ্রবীভূত অবস্থায় ক্ষুদ্রান্তের মধ্যে দিয়ে রক্তে বিশেষিত হয়ে থাকে, এগুলোই। এরপরে দূষিত পদার্থও কিন্তু পানির মাধ্যমে অপসারণ হয়ে থাকে। এখন এই যে এই পানি মানবদেহের জন্য কতটুকু প্রয়োজন?
পানিটা আসলে দেখা গেছে এক্ষেত্রে বয়স, তারপরে হচ্ছে পরিশ্রম, এগুলোর উপরও অনেকটা নির্ভর করে থাকে। তো সেই হিসেবে দৈনিক দেখা গেছে যে যদি আমাদের দেহে 2000 ক্যালোরির প্রয়োজন, শক্তি প্রয়োজন পড়ে থাকে, সেক্ষেত্রে মানব দেহে 2 লিটার পরিমাণ পানির প্রয়োজন হতে পারে। তবে বয়স ভেদে, তারপর পরিশ্রম ভেদে, উচ্চতা, দৈহিক বৃদ্ধি, এগুলোর উপরও পানি অনেকটা নির্ভর করে থাকে। তারপরে খাদ্য আঁশ বা রাফেজ। এই রাফেজ হচ্ছে উদ্ভিদের এক ধরনের কোষপ্রাচীর, মৃত কোষপ্রাচীর বা সেলুলোজ এবং লিগনিন। হাড় যেমন মানবদেহের কাঠামো তৈরি করে, তেমনই সেলুলোজ এবং লিগনিন এগুলোও কিন্তু উদ্ভিদ দেহের কাঠামো গঠন করে। তবে এই রাফেজ অংশে পুষ্টিমান নেই বললেও চলে। তাহলে আমরা এটা খাই কেন? এই রাফেজ দেখা গেছে যে রাফেজ যদি আমরা না গ্রহণ করি, তাহলে আমাদের দেহের যে অর্থাৎ রাফেজটা কেন খাই? রাফেজটা খাই হচ্ছে এই জন্যই যে আমাদের খাদ্যটা পরিপাক হওয়ার পর যে মল তৈরি হয়, সেই মল নিষ্কাশনে অর্থাৎ পায়ুপথে বের করে দেওয়ার ক্ষেত্রে এই রাফেজ অগ্রণী ভূমিকা পালন করে। এই রাফেজ এর কারণেই মূলত অন্ত্রপ্রাচীরের গাত্রে কোনো ক্ষতিকারক জীবাণু যদি থেকে থাকে বা কোনো দূষিত কোনো কিছু যদি থাকে, তাহলে সেটা বর্জ্যের সাথে নিষ্কাশন হতে সহায়তা করে এবং অন্ত্রপ্রাচীরের স্থূলতাও কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। তারপরে দেখো আদর্শ খাদ্য পিরামিড। এখন আদর্শ খাদ্য পিরামিড এটা আমরা কিভাবে নির্ণয় করে থাকব? আদর্শ খাদ্য পিরামিড। খাদ্য পিরামিড হচ্ছে যে তোমার একটা সুষম খাদ্য বা তোমার একটা সঠিক নীতিমালা অনুযায়ী তুমি যে খাদ্য গ্রহণ করবে সেটার একটা বিশেষ ব্যবস্থা মাত্র। এখন এই আদর্শ খাদ্য পিরামিডের মধ্যে আমরা খাবারগুলোকে কিভাবে সাজাবো? তো অনেক সময় আছে যে হ্যাঁ, বইয়ের মধ্যে পড়া আছে, তো একটু পড়ে নিলাম, একটু মুখস্থ করে নিলাম। কিন্তু জীববিজ্ঞান সবসময় মুখস্থ দিয়ে যদি কেউ সামনের দিকে আগাতে চাও, তাহলে অবশ্যই সেটা বড় ধরনের একটা ভুল করবে। সবসময় চিন্তা করবা, যেহেতু গণিত পড়তেছো, বাংলা, ইংরেজি যাই পড়ো না কেন, কিন্তু জীববিজ্ঞান তোমার পিছনে সারা জীবন লেগে থাকবে। কারণ তোমার যতক্ষণ জীবন থাকবে ততক্ষণই তুমি জীববিজ্ঞান নিয়ে চলাচল করবে। কেননা এখন আদর্শ খাদ্য পিরামিডের কথা বলছিলাম, যে এই আদর্শ খাদ্য পিরামিড যদি তুমি মুখস্থ করো, তাহলে তোমার সেটা কি বলবো যে সবসময় মুখস্থের জন্য হয়তো বা তৈরি থাকো। যাই হোক, তা আদর্শ খাদ্য পিরামিডকে আমি সাজাবো তুমি প্রতিদিন যে দুপুরবেলার খাবার খাও সেই অনুযায়ী। তো সেই অনুযায়ী যদি আমি খাবারটাকে সাজাই, ধরো আমি এখানে একটা প্লেট নিয়েছি। এই প্লেটের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কি থাকে? ভাত থাকে। সবচেয়ে বেশি পরিমাণে থাকবে ভাত। এরপরে এই ভাতের উপর ভাতটা তুমি কি দিয়ে খাবে? অবশ্যই দেখা গেছে যে তুমি যে পরিমাণ শাক নিচ্ছ বা সবজি নিচ্ছ, সেই পরিমাণ নিশ্চয়ই মাছ নিচ্ছ না। মাছের পরিমাণটা হয়তো বা আর একটু কম থাকে, এরকমও হতে পারে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে শাক সবজি নিলা, এরপরে হয়তো দেখা গেছে 1 পিস বা 2 পিস মাছ নিলা, অথবা মাছ মাংস নিলা। আমি লিখলাম এখানে মাছ মাংস। এরপরে হচ্ছে মাছ বা মাংস যখন নিলা, সেখানে কিন্তু সেটা রান্না করার সময় অবশ্য চর্বির বা তেলের প্রয়োজন পড়ছে। এছাড়াও দেখা গেছে মাছের একটা অংশ বা মাংসর সাথে হয়তো বা 1 টুকরা 2 টুকরা তেল বা চর্বি রয়েছে, সেটাকে পরিমাণে কিন্তু খুবই অল্প তেল বা চর্বি। এখন
এই যে আমি নিলাম প্লেটের মধ্যে ভাত নিলাম, তারপর শাকসবজি নিলাম, মাছ মাংস নিলাম, সেই মাছ মাংসের মধ্যে পরিমাণে অল্প পরিমাণে ছিল তেল বা চর্বি। এখন এটাই হচ্ছে আমার খাদ্য পিরামিড। অর্থাৎ এখন আদর্শ খাদ্য পিরামিড কি? আদর্শ খাদ্য পিরামিড হচ্ছে শর্করাকে সবচেয়ে নিচে রেখে ধাপে ধাপে অন্যান্য খাদ্য উপাদানগুলো সাজানোই হচ্ছে আদর্শ খাদ্য পিরামিড। তাহলে আমার এখানে ভাত হচ্ছে কি শর্করা, তারপরে নিব হচ্ছে খনিজ লবণ, তারপরে হচ্ছে আমিষ, তারপর হচ্ছে স্নেহ। একটু দেখে নাও, একটু মিলিয়ে নাও, কত সহজ হয়ে যায়। এরপরে দেখো খাদ্য গ্রহণের এই যে নীতিমালা, খাদ্য গ্রহণের নীতিমালাটা কিভাবে মেনে চলতে হয় জানা প্রত্যেকেরই প্রয়োজন। নীতিমালা সম্পর্কে পূর্ণ জ্ঞান যদি থাকে তাহলে খাদ্য নির্বাচন, খাদ্যের পুষ্টিমান, ক্যালোরি, পারিবারিক আয় এগুলোর দিকে নজর রেখে পরিবারের প্রত্যেকটি সদস্যের খাদ্যের চাহিদা মেটানো সহজ হয়। এখন সুষম খাদ্যের কিছু বৈশিষ্ট্য আছে। পূর্ণবয়স্ক এবং পুরুষ এবং নারীর জন্য সুষম খাদ্য তালিকা, সুষম খাদ্যের একটা তালিকা, সেটা কিভাবে তৈরি করতে হয়, ব্যক্তি বিশেষের বয়স, পেশা, শারীরিক অবস্থা, লিঙ্গ এগুলো উপর ভিত্তি করে খাদ্য তালিকা তৈরি করা হয়। খাদ্যের মূল্যমান সম্পর্কে জ্ঞান থাকতে হয়, দেহের গঠন, ক্ষয়পূরণের প্রয়োজনে আমিষ সরবরাহ নিশ্চিতকরণ থাকতে হবে, ঋতু, আবহাওয়া, খাদ্যাভ্যাস সম্বন্ধে এবং পারিবারিক আর্থিক সঙ্গতি ও সদস্য সংখ্যা, এগুলো আমাদের পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির আর্থিক যে সুযোগ সুবিধা, এগুলোর উপরেও কিন্তু আমাদের বিশেষ নজর রেখেই খাদ্যের নীতিমালা তৈরি করতে হবে। এবং এই খাদ্যের নীতিমালা অনুযায়ী যদি আমরা সঠিকভাবে খাদ্যাভ্যাস গড়ে তুলতে পারি তাহলে অবশ্যই আমাদের পরিবারটিকে আমরা অবশ্যই রোগমুক্ত, নিরাপদ এবং সুস্থ জীবনযাপনের সম্পর্কে সচেতন হতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। তোমরা অবশ্যই ভালোভাবে বাসায় পড়াশোনা করবে। তারপরে হচ্ছে যে এই অধ্যায়টা যেহেতু অনেকটা সহজ তোমাদের সিলেবাসে ছিল, তাই আমি সিলেবাস শেষ করার জন্য আর কি আমার চেষ্টা। তো বাসায় ভালোভাবে পড়াশোনা করো সবাই। এই আর কি আজকে আমার ক্লাস এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।